আসসালামু আলাইকুম, আমি কানিশফাতে মর্দা এবং আমাদের এই কিউআর কোড স্ক্যান করে তোমরা পেয়ে যাচ্ছ পরিচ্ছেদ ৭ ব্যঞ্জনধ্বনির বেসিক কনসেপ্ট। অর্থাৎ ব্যঞ্জনধ্বনির বেসিক নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে তো আমরা এমসিকিউ গুলো ভালো মতো সমাধান করতে পারবো না। এই জন্য আমরা একটু দেখবো যে আমাদের আসলে বেসিকে কি শিখতে হবে ব্যঞ্জনধ্বনিতে। লক্ষ্য করো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে একটা ছক দিয়ে কিন্তু পরিচ্ছেদটা শুরু করেছি। এই ছকটা দিয়ে শুরু করার কারণটা কি বলি। দেখো, একটু লক্ষ্য করলে দেখতে পাবে এখানে আমি ক থেকে ম পর্যন্ত ২৫টা ব্যঞ্জনধ্বনি লিখেছি। ক খ গ ঘ উ ম, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম। টোটাল ২৫টা ধ্বনি আছে এখানে, ঠিক আছে। এই ২৫টি ধ্বনির মধ্যে প্রথমটাতে লেখা অল্প, তারপরটা হচ্ছে মহা, অল্প, মহা, নাসিক্য। অল্প মহা তো প্রথম দুটার উপর আবার লেখা অঘোষ, আর ৩, ৪, ৫-এর উপর লেখা হচ্ছে ঘোষ, আর উচ্চারণের স্থানে লেখা কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তো এই ছকটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। যদি আমরা এই ছকটা বা এই জিনিসটা ভালো মতো না শিখে রাখি, এমসিকিউগুলো আমরা অ্যান্সার করতে পারবো না। পরীক্ষায় বেশিরভাগ সময় আসে যে ধরো একটা অক্ষর দিয়ে দিল বা একটা ব্যঞ্জনধ্বনি দিয়ে দিল যে জ, ঠিক আছে, বলো জবার জ, এটা কি ঘোষ, অঘোষ, অল্প নাকি মহা, এরকম প্রশ্নগুলো এসে থাকে। তো তখন আমাদের বের করতে হবে যে এটা কি অল্প, এটা হচ্ছে ঘোষ, এইভাবে। এখন একটা পরীক্ষার হলে যখন হুট করে এরকম কোনো প্রশ্ন আসে, আমরা যদি এইভাবে করে গুনে গুনে ক খ গ ঘ উ ম চ ছ জ ঝ নিয় এইভাবে যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা বের করতে পারবো না সহজে। তখন আমাদের কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে যে ক থেকে 25টা গুণো, কোনটা ঘোষ কোনটা অঘোষ, এইভাবে। তো আমরা এটাকে মনে রাখবো ১ ২ ৩ ৪ ৫ এইভাবে, ঠিক আছে। আমরা একটু দেখি চ ছ জ। জ হচ্ছে একটা ৩ নাম্বার বর্ণ, তাই না? আমাদের তো জানি এগুলো প্রত্যেকটা বর্গীয় বর্ণের প্রথম বর্ণ, ক চ ট ত প। তো আমরা ক চ ট ত প থেকে গুণে দেখবো যেটা আসলে কত নাম্বারে এসে কাউন্ট হয়। ধরো আমার যদি আসতো ঘ, তাহলে আমরা কি গুনতাম? ক খ গ ঘ, ৪ নাম্বারে আসে ঘ, তাই না? তাহলে ৪ নাম্বার, তাহলে ৪ নাম্বার কি হবে সেইভাবে আমরা বের করব। যেমন ধরো এখানে দেখো আমি তাই লিখে দিয়েছি, অঘোষ মনে রাখার টেকনিক হচ্ছে ১ আর ২। ১ আর ২ নাম্বারে যারা যারা থাকবে তারা হচ্ছে অঘোষ। ঘোষে আছে কি ৩ ৪ ৫, ৩ ৪ ৫-এ যারা যারা থাকবে তারা হচ্ছে ঘোষ। অল্পর পাশে আছে ১ ৩, মহার পাশে আছে ২ ৪, আর নাসিক্য পাশে আমরা লিখেছি ৫। অর্থাৎ ১ আর ২ হলো সেটা অঘোষ, ৩ ৪ ৫ হলে সেটা ঘোষ, ১ আর ৩-এর মধ্যে পড়লে সেটা হবে অল্পপ্রাণ, ২ আর ৪-এর মধ্যে পড়লে সেটা হবে মহাপ্রাণ, আর ৫-এর মধ্যে পড়লে হবে সেটা নাসিক্য, ঠিক আছে। অল্প মহা নাসিক্য, এভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেখো আমরা যদি এভাবে বের করি, জ ছিল ৩-এ, তাহলে ৩ আমরা দেখবো ৩ কিসে কমন পড়ে। দেখো আমরা অঘোষে কোনো ৩ নাম্বার পাচ্ছি না, পাচ্ছি কোথায়? ঘোষে। ঘোষের মধ্যে ৩ আছে, তার মানে জ হচ্ছে ঘোষ। অল্পর মধ্যে ৩ আছে, তার মানে এটা ঘোষ অল্প প্রাণ, ঠিক আছে। এভাবে করে প্রত্যেকটা বের করতে হবে। তাহলে একইভাবে ধরো আমি যদি বলি ঢ, এই যে ঢ, এই ঢ উচ্চারণের স্থান বাদ দিয়ে ঘোষ অঘোষে বের করতে হবে। তাহলে দেখো ট ঠ ড ঢ, ঢ হচ্ছে ৪ নাম্বার, তাহলে ৪ নাম্বারে কোনটা কোনটা থাকে? ৪ নাম্বারে হচ্ছে ঘোষ মহাপ্রাণ, তাহলে ঢ হচ্ছে কি ঘোষ মহাপ্রাণ। এভাবেই প্রত্যেকটা আমরা বের করতে পারবো। যেমন আমরা যদি আবার বলি হচ্ছে ন, দন্তন্য, তাহলে দন্তন্য কি? ত থ দ ধ দন্তন্য। দন্তন্য হচ্ছে ৫ নাম্বার বর্ণ, তাহলে ৫ নাম্বার বর্ণ কোনটায় ম্যাচ হয়? দেখো তো ঘোষে ম্যাচ হয়, আর অল্পতেও নেই মহাতেও নেই, আছে নাসিক্যতে, তাহলে ন হচ্ছে কি ঘোষ নাসিক্য। তাহলে দেখো এখন তোমরা হয়তো বুঝতে পেরেছো শুধুমাত্র এই অংশটা দ্বারা ঘোষ হচ্ছে ১ ২, অঘোষ হচ্ছে ৩ ৪ ৫, অল্প হচ্ছে বিজোড় সংখ্যাগুলো ১ ৩, মহা হচ্ছে জোড় সংখ্যাগুলো ২ ৪, আর নাসিক্য হচ্ছে শুধুমাত্র ৫। আমি কিন্তু তোমাদের এর আগের ক্লাসে নাসিক অনুনাসিক সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম এর আগের পরিচ্ছেদের বেসিকে, ঠিক আছে। তোমরা যদি এই পরিচ্ছেদটা দেখে থাকো তোমাদের নাসিক্য সম্পর্কে তো একটা ধারণা আছেই। তো দেখো এই অংশটা দ্বারা আমরা ঘোষ অঘোষ অল্প মহাগুলো মনে রাখবো, ঠিক আছে। এরপর দেখো, তাহলে দেখো এখন আমাদের আসছে উচ্চারণের স্থান। উচ্চারণের যে স্থান আছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে যদি তোমরা পরিচ্ছেদ ৪ বাকযন্ত্রটা পড়ে থাকো। দেখো আমাদের বাকযন্ত্রের কাজ কি? আমাদের বিভিন্ন ধ্বনি সৃষ্টি করতে সাহায্যকারী যন্ত্র হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রটা যেভাবে সাজানো হয়েছে আমাদের ব্যঞ্জনধ্বনিটা ঠিক সেভাবেই সিরিয়ালে দেওয়া। সবার আগে দেখো ফুসফুস থেকে নির্গত বাতাস, যার মাধ্যমে আমরা কথা বলে থাকি, সেই ফুসফুস থেকে নির্গত বাতাস সবার আগে আসে কণ্ঠে। একদম আমাদের বাকযন্ত্র যেভাবে সাজানো, উচ্চারণের স্থানটা ঠিক তেমনই। কণ্ঠের পর আসে তালু, তালুর পর আসে মূর্ধা। মূর্ধাটা কি? দেখো দাঁতের
পিছে একটা উঁচু উত্তল অংশ আছে, ঠিক আছে, উঁচু অংশ আছে। তালুর আগে দাঁতের পিছে। দেখো তোমরা চাইলে জিভ দিয়ে সেটা টাচও করতে পারো। তোমরা যদি ট, ঠ, ড, ঢ এগুলো উচ্চারণ করতে চাও, দেখতে পাবে জিভের যে ডগা আছে, জিভের ডগাটা কিন্তু ঠিক মূর্ধাতে যে টাচ করছে, মূর্ধাতে যে স্পর্শ পাচ্ছে, ঠিক আছে, মূর্ধাতে। তা দেখো ট, ঠ, ড টাচ করতেছে, এটাই হচ্ছে মূর্ধা। তো তালুর পর আসবে মূর্ধা, তাহলে সবার আগে আসলো কণ্ঠ, তারপর আসলো তালু, তারপর আসলো মূর্ধা। মূর্ধার পর অবশ্যই দাঁত, যেহেতু দাঁতের পিছে বলেছিলাম, তার মানে মূর্ধার পরের অংশটাই হচ্ছে দাঁত, তাই হচ্ছে দন্ত, এবং সবার শেষে হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ মানেটা হচ্ছে ঠোঁট। একটা জিনিস লক্ষ্য করো, প ফ ব ভ ম, এই যে প ফ ব ভ ম এগুলো কিন্তু ঠোঁট ছাড়া উচ্চারণ করা সম্ভবই না। প, ফ, ব, ভ, ম এগুলো উচ্চারণ করতে কিন্তু অবশ্যই ঠোঁট প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। এই জন্য এদের বলা হয় ওষ্ঠ ব্যঞ্জন, ঠিক আছে। তারপর দেখো ত, থ, দ, ধ, দন্ত ন, নামই দন্ত না, কারণ দন্ত উচ্চারণ, এগুলো উচ্চারণ করতে দাঁতের প্রয়োজন হচ্ছে। মূর্ধা তো একটু আগে আমি তোমাদের বললামই। তালুতে দেখো চ, ছ, জ, ঝ, নিয়, এগুলো তালুতে উচ্চারিত হচ্ছে। আর ক, খ, গ, ঘ, উম, ঠিক আছে। এখন কথা হচ্ছে নাসিক্যটা নিয়ে একটু আলোচনা করে দেই, যে নাসিক্যটা আসলে কি, ঠিক আছে। দেখো মাত্র আমরা জানলাম যে ফুসফুস থেকে নির্গত বাতাসের মাধ্যমে আমরা কথা বলে থাকি, ধ্বনি উচ্চারণ করে থাকি। এই জন্য দেখো আমরা কথা বলার সময় যদি আমাদের ঠোঁটের কাছে হাতটাকে আনি, দেখবে বাতাস বাড়ি খাবে, কারণ আমরা বাতাসের মাধ্যমে তো কথাটা বলছি। ধ্বনি উচ্চারণ করার মাধ্যমে আমরা শব্দ গঠন করি, শব্দের মাধ্যমে বাক্য গঠন করি, বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি। তাহলে আলটিমেটলি ধ্বনি তো বাতাসের মাধ্যমে হলে আমাদের বাক্যগুলো বাতাসের মাধ্যমে উচ্চারিত হয়। তো আমাদের এই যে কথা বলার সময় মুখের সামনে মানে হাত রাখলে যে বাধা পাচ্ছে, তার মানে কি আমরা বাতাস ছাড়া তার কথা বলতে পারতাম না। এই জন্য কিন্তু ফুসফুস ও বাকযন্ত্রের একটা অংশ, ঠিক আছে, যেখানে ফুসফুস তো কথা বলার কাজে কেন লাগে, যে বাতাসের কারণে। তো এখন তার মানে আমরা ফুসফুস কি আমরা শ্বাস নেওয়ার সময় কথা বলি নাকি শ্বাস ত্যাগের সময় কথা বলি? আমরা কি সবসময় ত্যাগের সময় কথা বলি, তাই না? তাহলে ত্যাগের সময় কথা বলি মানে কি আমরা কার্বন ডাই অক্সাইড দিয়ে কথা বলি। এখন দেখো, ধরো এটা হচ্ছে একটা আলজিভ, আমাদের ঠিক গলার এখানে একটা ঝুলন্ত মাংসপিণ্ড আছে, টারজানের মতো ঝুলতেছে এরকম, ঠিক আছে। এই ঝুলন্ত মাংসপিণ্ড কিছু ধ্বনি উচ্চারণের সময় নিচে নেমে আসে। ধরো এটা হচ্ছে সে আলজিভ, ঠিক আছে, এটা আমার হাতটা হচ্ছে একটা আলজিভ যেটা নিচে নেমে আসলো, আর এটা কার্বন ডাই অক্সাইড। তাহলে যখন আমার আলজিভটা সামান্য একটু নিচে নেমে আসবে, কার্বন ডাই অক্সাইড বাধা পাবে। এখন ফুসফুসকে আর কার্বন ডাই অক্সাইডকে ফেরত নিবে? কখনোই নিবে না, কারণ ফুসফুস তো কার্বন ডাই অক্সাইডকে নেয় না, শুধু ত্যাগ করে। তাহলে যখন আলজিভ বাতাসকে বাধা দিচ্ছে, কার্বন ডাই অক্সাইডকে বাধা দিচ্ছে, তার পক্ষে তো আর ফুসফুসে ব্যাক করা সম্ভব না। তখন এই আলজিভের উপরে নাকের যে ছিদ্রের অংশটা থাকে, সেখান থেকে ধ্বনিগুলো উচ্চারিত হয়। অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় আলজিভ সামান্য নিচে, আলজিভের জায়গায় আমরা যদি নরম তালু বলি তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। যে সকল ধ্বনি উচ্চারণের সময় আলজিভ বা নরম তালু সামান্য একটু নিচে নেমে এসে বাতাসকে বাধা দেওয়ায় বাতাস নাক দিয়ে উচ্চারিত হয়, সে সকল ধ্বনিকেই বলা হয় নাসিক্য ব্যঞ্জন। আর আমাদের বাংলায় ব্যঞ্জনের নাসিক্য ব্যঞ্জন হচ্ছে কি 5টা, উম, নিয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলোকে বলা হয় নাসিক্য ব্যঞ্জন, যাদের কারণে কি যে আলজিভ নিচে নেমে এসে বাতাসকে বাধা দিবে, আর তখন উচ্চারণটা নাক দিয়ে হবে, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা এরপর দেখো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে একটু আলোচনা করবো, যেগুলো পরীক্ষায় প্রচুর আসে। মূলত এই অধ্যায়টা কিন্তু বেশ সহজ একটা অধ্যায়, কিন্তু বড় একটা অধ্যায়। এখানে এমসিকিউগুলো এলোমেলো করে সাজানো আছে, আমরা বেসিকটা একসাথে দিয়ে দিয়েছি যেন তোমাদের মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে যেটা আমরা লিখেছি, ক থেকে ম, এই যে ক থেকে ম 25টি যে বর্ণ, এদের বলা হচ্ছে বর্গীয় বর্ণ। কেন এদের বর্গীয় বর্ণ বলা হয়, এটা যদি তোমরা একটু বুদ্ধি খাটাও তোমরা জানবে। আমরা জানি একটা বর্গের সবগুলো বাহু সমান থাকে, ঠিক তেমনি আমাদের ক থেকে ম, একটু আগে যে আমরা ছকটা দেখে আসলাম, লক্ষ্য করো ক থেকে উম 5টা, উম থেকে ম 5টা, প থেকে ম 5টা, ক থেকে প 5টা, অর্থাৎ তুমি যেদিকেই তাকাবে সব দিকে 5টা করেই তুমি বর্ণ বা ধ্বনি পাবে। এই জন্য যদি দেখতে পুরা 5 5 5 5 একদম কিউব, তাই এটার নাম বলা হয় বর্গীয় বর্ণ, ঠিক আছে। তাই এদের নাম কি বর্গীয় বর্ণ। এছাড়া এদের আরেকটা নামও আছে যেটা এমসিকিউতে প্রচুর আসে, সেটা হচ্ছে স্পৃষ্ট বর্ণ ব্যঞ্জন, ঠিক আছে। এরপর দেখো অর্ধমাত্রা, মাত্রাহীন, পূর্ণমাত্রা। আমাদের বাংলা
বর্ণমালায় বর্ণের সংখ্যা তো হচ্ছে 50টি, ঠিক আছে? বাংলা বর্ণমালায় টোটাল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। এই 50টির মধ্যে 8টা বর্ণ এরকম আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে, যে 8টা বর্ণে অর্ধমাত্রা, অর্ধমাত্রা মানে কি অর্ধেক মাত্রা আছে এরকম 8টা বর্ণ। মাত্রাহীন হচ্ছে 10টা, আর পূর্ণ মাত্রা হচ্ছে 32টা, অর্থাৎ মাত্রা নেই এরকম বর্ণ সংখ্যা 10টা, আর সম্পূর্ণ মাত্রা আছে এরকম বর্ণের সংখ্যা 32টা। এখন যখন আমাদের পরীক্ষার হলে আসবে যে মাত্রাহীন বর্ণ কয়টি বা মাত্রাহীন ধ্বনি কয়টি, সেই ক্ষেত্রে আমরা 8, 10, 32 এগুলো ব্যবহার করতে পারবো। কিন্তু মাঝে মধ্যে পরীক্ষার কোশ্চেনটা না একটু কঠিন করার জন্য হোক বা জানি না কেন, মাঝে মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উল্লেখ করে দেয়, আসে যে স্বরবর্ণের ক্ষেত্রে অর্ধমাত্রা কয়টা, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে অর্ধমাত্রা কয়টা, স্বরবর্ণের ক্ষেত্রে পূর্ণমাত্রা কয়টা, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে মাত্রাহীন কয়টা, এরকম করে ভাগ ভাগ করে দেয়। যেহেতু এরকম করে ভাগ ভাগ করে দিয়ে দেয়, এই জন্য দেখো এটা মনে রাখার একটা উপায় দিয়ে দিলাম, 1 + 7, 4 + 6, 6 + 26। এই যে 1 + 7 এটা হচ্ছে স্বরবর্ণের ক্ষেত্রে 1, আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হচ্ছে 7। 4 হচ্ছে স্বরবর্ণের ক্ষেত্রে, 6 হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে, 6 হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে, 26 হচ্ছে 6 হচ্ছে স্বরবর্ণের ক্ষেত্রে, 26 হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। একটা জিনিস লক্ষ্য করো, এই 1, 4 আর 6, 10 আর 1 11, 11 হচ্ছে স্বরবর্ণ, আমাদের টোটাল স্বরবর্ণের সংখ্যা। আর দেখো 26 + 6 + 7 হচ্ছে 39, এটা হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের সংখ্যা। আমাদের বর্ণমালায় বর্ণের সংখ্যা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। ঠিক একইভাবে অর্ধমাত্রা পূর্ণমাত্রা এগুলো আমরা এভাবে ভাগ করে বের করতে পারবো। একটি মাত্র যে অর্ধমাত্রা আছে সেটা হচ্ছে কি বলতো স্বরবর্ণের ক্ষেত্রে রি, রিতে হচ্ছে অর্ধমাত্রা, তাই না? স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘই রি এ ওই, এই যে রি এটা অর্ধমাত্রা, ঠিক আছে? এ এটা মাত্রাহীন। তো মাত্রাহীন হচ্ছে টোটাল 4টি, আর পূর্ণ মাত্রা হচ্ছে 6টি, স্বরেয় স্বরেয়া রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ, এই 6টা। তো এই একটা যেহেতু মাত্র 1, তাই এটা আসতে পারে পরীক্ষার হলে, এই জন্য আমি তোমাদের উল্লেখ করে দিলাম যে কোন একটা অর্ধমাত্রা। বাকিগুলো এভাবে মুখস্থ রাখার চেষ্টা করবে। ব্যঞ্জন বর্ণ 39, এটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। অন্তস্থ বর্ণ, বাংলা ভাষায় অন্তস্থ বর্ণ হচ্ছে 4টি। সেই 4টা কি কি? জ, র, ল, ব। অন্তস্থীয় জ তো অবশ্যই অন্তস্থীয় বর্ণে থাকবে, তাছাড়া ব আছে, ল আছে এবং র আছে, জ, র, ল, ব, ঠিক আছে? শীষ বর্ণ 3টি, তালব্য স, দন্ত স, হ। তারণজাত বর্ণ 2টি, তারণ বানানেই দেখো ডয়শূন্য দেওয়া আছে, তারণ বানানে যে রটা দেওয়া আছে ডয়শূন্য র, সেটাই হচ্ছে আমাদের তারণজাত বর্ণ, ডয়শূন্য র এবং ঢয়শূন্য র। আর দেখো কম্পনজাত যে বর্ণ সেটা হচ্ছে মাত্র একটি, যথা হচ্ছে কি র। এই যে র, এটা শুধুমাত্র কম্পনজাত। এখন তো আসলে এরকম বাহিরে গেলে এরকম চানাচুর বিক্রেতা বা বারান্দায় গেলে চানাচুর বিক্রেতা দেখা যায় না, কিন্তু আগে যখনই চানাচুর বিক্রি করতো তারা কিন্তু এভাবে একটা সাউন্ড বের করতো, চানাচুর। রটাকে দেখো করা যাচ্ছে কেন? কারণ এটা একটা কম্পনজাত বর্ণ, এটাই একমাত্র কম্পনজাত বর্ণ যেটাকে চাইলেই ব্যঞ্জনটাকে কাঁপানো যায়, ঠিক আছে? এই জন্য দেখো এই উদাহরণটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি জানি যে তোমাদের এটা শোনার পর একটু হাসিও পাবে, তা সত্ত্বে কিন্তু আমি এই উদাহরণটা দিয়েছি, কারণ হচ্ছে এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। চানাচুর, এই চানাচুরটাই পরীক্ষায় অনেকবার এসেছে যে চানাচুরের মধ্যে কোন ব্যঞ্জনটি কম্পনজাত, কোনটাকে কাঁপানো যায়। দেখো চানাচুর, রটাকে শুধু কাঁপানো যায়, তুমি চাইলে চকে, নকে এগুলোকে কাঁপাতে পারবা না, কারণ এগুলো কম্পনজাত না। শুধুমাত্র বয়শূন্যরাই একমাত্র ব্যঞ্জন যেটাকে কম্পনজাত বলা হয়, এটাকে কাঁপানো সম্ভব। আমি উদাহরণ সহই তোমাদের বলে দিলাম। এরপর দেখো পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী নাম শুনে তোমাদের বুঝার কথা যে অন্যের উপর আশ্রয় নিয়ে চলে, তাকে বলা হয় পরাশ্রয়ী। নামেই তার উদাহরণ তুমি বুঝে ফেলবা, ঠিক আছে? কারণ দেখো অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু এরা কখনোই শব্দের শুরুতেও বসতে পারে না, একাও কখনো বসতে পারে না, এদের নিজস্ব অর্থ একা প্রকাশই পাবে না এমন, এই জন্য এদের বলা হয় পরাশ্রয়ী বর্ণ, অন্যের উপর আশ্রয় করে এমন বর্ণ। তো আমাদের ব্যঞ্জন বর্ণে পরাশ্রয়ী বর্ণ 3টি, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরপর দেখো পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ হচ্ছে মাত্র একটি, সেটা হচ্ছে ল। এই যে পার্শ্বিক বর্ণ, সেটা আসলে কেন এটার নাম পার্শ্বিক বর্ণ? আমরা যখন ল উচ্চারণ করি তখন আমরা কিন্তু জিভের যে ডগা সেটা মাঝে রাখি, আর দুই পাশ থেকে বাতাস বের হয়ে আসে। ল বলো, দেখবে দুই পাশ থেকে বাতাস বের হয়ে আসতেছে। দুই পাশ থেকে যখন লয়ের সময় বাতাস বের হয়, এই জন্য এটাকে বলে পার্শ্বিক বর্ণ, ঠিক আছে?
এরপর হচ্ছে ঘোষ মহাপ্রাণ হচ্ছে হ। এই হ অনেকবার পরীক্ষায় আসে যে হ কি, হ হচ্ছে ঘোষ মহাপ্রাণ, ঠিক আছে। তো এই অধ্যায়ে যতটুকু বেসিক তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ সবগুলো বেসিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। আশা করি এই বেসিক ক্লাসটা করার পর তোমাদের ব্যঞ্জন ধ্বনি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।